আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলোতে ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর সকল টাইপের ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দেখব ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 3 অর্থাৎ সুষম বহুভুজ। তো আমরা প্রথমেই এই অধ্যায়ের ম্যাথ প্রবলেমগুলো সলভ করার আগে আমরা প্রথমে চেষ্টা করব সুষম বহুভুজ সম্পর্কিত যে সকল সূত্রাবলীগুলো আছে এগুলো এক নজরে দেখে নেওয়া। তো আমাদেরকে প্রথমে জানতে হবে আসলে বহুভুজ কি। আসলে যার একের অধিক ভুজ আছে তাকে আমরা বলতে পারি বহুভুজ। যেমন তোমরা বহুভুজ বলতে অনেকেই পঞ্চভুজ থেকে শুরু করো, যে পঞ্চভুজ, ষড়ভুজ, ষড়ভুজ, সপ্তমভুজ, এগুলো মনে হয় বহুভুজ, কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো মনে হয় বহুভুজ না। আসলে এগুলোও কিন্তু বহুভুজ, কারণ এর একের অধিক ভুজ আছে বা বাহু আছে। তাহলে একের অধিক যার বাহু থাকবে তাকেই আমরা বহুভুজ বলতে পারবো। তাহলে ত্রিভুজ একটি বহুভুজ, চতুর্ভুজ এটিও কিন্তু একটি বহুভুজ, আবার পঞ্চভুজ বা ষড়ভুজ এটিও কিন্তু বহুভুজ। তাহলে দেখো, আমরা কিন্তু জানি ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি 180 ডিগ্রি। আবার আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার আমরা জানি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তো এই দুইটা থেকে আমরা পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ এই সকল ভুজের সবগুলো কোণের সমষ্টি কীভাবে নির্ণয় করা যায় তার একটি কমন ফর্মুলা শিখব। তো দেখো 180 ডিগ্রি এর বাহু কয়টা? তিনটা। তো দেখো আমরা যদি এমন করি যে 2 ইন্টু বাহু কয়টা? তিনটা, 3 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা 180 ডিগ্রি পাবো। দেখো 3 দুগুণে 6 মাইনাস 4 অর্থাৎ 2 ইন্টু 90 ডিগ্রি, অবশ্যই কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। আবার দেখো চতুর্ভুজের ক্ষেত্রে এখানে আমার 2 ইন্টু এর ভুজ কয়টা? বাহু কয়টা? চারটা, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে? দেখো তো 2 ইন্টু 4 অর্থাৎ 8 মাইনাস 4 তার মানে 4 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি। তার মানে দেখো 2 এর সঙ্গে 2 ইন্টু যতগুলো বাহু আছে সেটা গুণ করে যদি আমরা 4 বিয়োগ করে 90 ডিগ্রি গুণ করি, তাহলে আমরা যে কোনো বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত ডিগ্রি সেটা পেয়ে যাব। এর জন্য দেখো আমরা লিখছি যে বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি 2n মাইনাস 4 সমকোণ। আর আমরা জানি সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে 2 ইন্টু বাহুর সংখ্যা অর্থাৎ n মাইনাস 4 ইন্টু সমকোণ বা 90 ডিগ্রি। তো এই সূত্রটির দ্বারা আমরা যে কোনো বহুভুজের এই অন্তস্থ কোণগুলোর সমষ্টি খুব সহজেই নির্ণয় করতে পারবো। এবার দেখো সুষম বহুভুজে প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ 2n মাইনাস 4 ডিভাইডেড বাই 4। এটা কেন হলো এখন আমরা এটা দেখার চেষ্টা করব। দেখো যদি আমরা ধরি এটি একটি সমবাহু ত্রিভুজ, তার মানে এই চারটা বাহুই কিন্তু সমান। আবার এর যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে এটাকে আমরা বলতে পারি বর্গ। তো দেখো এই যে সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার সবগুলো বাহু সমান, তো যদি সবগুলো বাহু সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি হবে বলো তো? অবশ্যই 60 ডিগ্রি করে। কি করে পেলাম এটা 60 ডিগ্রি? 180কে মানে মোট কোণটাকে আমরা কি করলাম? নাম্বার অফ বাহু দ্বারা ভাগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম 60 ডিগ্রি করে। একইভাবে আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এটা আমরা কি করে পেতে পারি? একইভাবে যে সবগুলো কোণের সমষ্টি 360 ডিগ্রি ডিভাইডেড বাই নাম্বার অফ বাহু কয়টা? এখানে চারটা, তাহলে আমরা যদি 4 দিয়ে 360কে ভাগ করি তাহলে আমরা পাবো 90 ডিগ্রি। অর্থাৎ দেখো আমরা যে কোনো সুষম বহুভুজকে, এটাও কিন্তু একটি সুষম বহুভুজ, এটাও কিন্তু একটি সুষম বহুভুজ। কেন সুষম বলছি? কারণ এই সবগুলো বাহু সমান। অর্থাৎ যদি কোনো বহুভুজের সবগুলো বাহু সমান থাকে তাহলে এই অন্তস্থ কোণের যোগফলগুলোকে, যেটা আমরা আগে বের করেছিলাম যে অন্তস্থ কোণের সমষ্টি, এটাকে নাম্বার অফ বাহু দ্বারা ভাগ করলে আমরা এর প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ পেয়ে যাব, যদি সেটা সুষম বহুভুজ হয়। তার মানে আমরা সরাসরি লিখতে পারি সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ
2n-4 ডিভাইডেড বাই n সমকোণ। এর পরবর্তী সূত্রটি হচ্ছে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। ওকে, এটা অবশ্যই এক্সপেরিমেন্টাল ভ্যালু, আমরা সরাসরি প্রমাণ না করলেও এটা আমাদের মনে রাখতে হবে যে যে কোনো বহুভুজ, পঞ্চভুজ হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যাই হোক না কেন, এর বহিস্থ কোণগুলো যেগুলো, যদি এটা ক্ষেত্রে কল্পনা করি যে বহিস্থ কোণগুলো, এই বহিস্থ কোণগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 360 ডিগ্রি। এই বহিস্থ কোণগুলো আমরা যোগ করলে টোটাল হবে 360 ডিগ্রি। এটা তোমরা মনে রাখতে পারো অতি সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য, যে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। দেন আমাদের মনে রাখতে হবে সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি ভাগ n। দেখো আমরা এখনই পড়লাম যে বহুভুজের সবগুলো বহিস্থ কোণগুলো যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন দেখো এটা যদি সুষম হয়, এটা যদি সুষম হয় তাহলে কি হবে? এই প্রত্যেকটা কোণ সমান হবে না? প্রত্যেকটা বহিস্থ কোণ সমান হবে। তাহলে টোটাল যদি হয় 360 ডিগ্রি, টোটাল যদি হয় 360 ডিগ্রি এবং প্রত্যেক যদি সমান হয়, যদি প্রত্যেকটা সমান হয় তার মানে আমি এই নাম্বার অফ বাহু দ্বারা ভাগ করলেই তো প্রতিটা বহিস্থ কোণের মান পেয়ে যাব। এখানে এই জন্য বলা হচ্ছে সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি ভাগ n। 360 ডিগ্রি হচ্ছে টোটাল বহিস্থ কোণগুলোর সমষ্টি, ভাগ nটা হচ্ছে কতগুলো বাহু আছে সেইটা। দেন দেখো সুষম বহুভুজের ক্ষেত্রফল a = হাফ ইন্টু NAR। এখন আমরা দেখব সুষম বহুভুজের ক্ষেত্রফল কত হবে। যদি এমন হয় যে একটি সুষম বহুভুজ, এটা সুষম হলো না যদিও, ধরে না এটা একটি সুষম বহুভুজ, তো যদি এমন হয় যে আমরা এই বহুভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি। অন্তর্বৃত্ত মানে কি? এই বহুভুজের ভিতরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি এবং এই বৃত্তটি যদি এই বহুভুজের প্রত্যেকটা বাহুকে টাচ করে তাহলে এটাকে আমরা বলতে পারবো এই বৃত্তটি এই সুষম বহুভুজের অন্তর্বৃত্ত। তাহলে যদি আমরা একটি সুষম বহুভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমরা জেনে থাকি r, তো সেক্ষেত্রে এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি হয় a, সুষম বহুভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু NAR। এটা আমাদের মনে রাখতে হবে। দেন যদি এমন হয় বহুভুজটি সুষম না, আমরা একটি বহুভুজ অঙ্কন করলাম, যে বহুভুজটি সুষম বহুভুজ না মানে প্রত্যেকটা বাহু সমান না, সেক্ষেত্রে যদি এমন হয় যে এই বহুভুজটার আমরা বহির্বৃত্তের ব্যাসার্ধ জানি, এই বহুভুজটার বহির্বৃত্তের ব্যাসার্ধ আমাদের জানা, অর্থাৎ এই যে এই মানটা, এই বৃত্তের ব্যাসার্ধটি আমাদের জানা, এটা সুষম না, অসম। তো এক্ষেত্রে তার ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু NR² সাইন 360 ডিগ্রি ভাগ n। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, আমাদের 6 নম্বরটি বাদ পড়ে গেছে, এটা আমরা দেখব। তো 7 নম্বরে কি বললাম, যদি আমরা জানি যে একটি বহুভুজ, সুষম বহুভুজ হওয়ার দরকার নেই, যে কোনো বহুভুজ সুষম হলেও চলবে, সুষম না হলেও চলবে, এমন একটা বহুভুজের যদি আমরা বহির্বৃত্তের ব্যাসার্ধ আমাদের জানা থাকে তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু NR² সাইন 360 ডিগ্রি ভাগ n। দেখো এখানে কিন্তু আমরা এই অসম বাহুটির বা সুষম ষড়ভুজটির বাহুর মান আমরা জানি না, আমরা জানি জাস্ট এই অসম বহুভুজটির বহির্বৃত্তের ব্যাসার্ধ, অসম হোক বা সুষম হোক, আমরা জাস্ট বহির্বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের জানা থাকে এবং বাহুর সংখ্যা আমাদের জানা থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো যে এই সুষম বা অসম বহুভুজটির বা ষড়ভুজটির বা সপ্তভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু NR² সাইন 360 ডিগ্রি ভাগ n। n হচ্ছে আমাদের নাম্বার অফ বাহু আর r হচ্ছে বহির্বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি এমন হয় যে একটি সুষম বহুভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর মান সমান, ধরে নিলাম এটা আমাদের একটি সুষম বহুভুজ। তো এক্ষেত্রে যদি আমরা এর বাহুর মান জানি, একটি বাহুর মান যদি জানি তাহলে কি হবে? প্রত্যেকটা বাহুর মান কিন্তু আমাদের জানা থাকবে, কারণ আমি জানি সুষম বহুভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান সমান হয়। এক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো যে এই সুষম বহুভুজটির ক্ষেত্রফল হবে 1/4 NA² ইন্টু কট 180 ডিগ্রি ভাগ n। 1/4 NA² কট 180 ডিগ্রি ভাগ n। এনটা হচ্ছে নাম্বার অফ বাহুর সংখ্যা, এটা হচ্ছে আমার এই বাহুর দৈর্ঘ্য এবং এনটা হচ্ছে নাম্বার অফ বাহুর সংখ্যা। আচ্ছা, দেন বহুভুজের ক্ষেত্রফল আবারও আমরা লিখতে পারি
এন আর স্কোয়ার টেন 180 ডিগ্রি ভাগ এন। দেখো একটু আগে আমরা দেখলাম যে একটি বহুভুজ সেটা সুষম হতে পারে, সুষম নাও হতে পারে। যদি আমরা তার বাহুর দৈর্ঘ্য না জানি, শুধুমাত্র বহির্বৃত্তের ব্যাসার্ধ জানি, সেক্ষেত্রে আমরা একটি সূত্র মুখস্থ করলাম, হাফ এন আর স্কোয়ার সাইন 360 ডিগ্রি ভাগ এন। এখন এই সূত্রটিকে আমরা এইভাবেও লিখতে পারি যে এন আর স্কোয়ার এটুকু সেম, এন আর স্কোয়ার টেন 180 ডিগ্রি ভাগ এন। যদি আমরা সাইন ব্যবহার করি তাহলে এখানে হাফ দিতে হবে এবং এখানে 360 ডিগ্রি দিতে হবে। আর যদি আমরা ট্যান ব্যবহার করি তাহলে এখানে আমার হাফ লাগবে না, আর এখানে 360 ডিগ্রি পরিবর্তে 180 ডিগ্রি ভাগ এন হবে। ওকে, দেন যদি এমন হয় যে একটি সুষম বহুভুজের আমরা ধরলাম এটি একটি সুষম বহুভুজ, এই বহুভুজটি আমরা এই যে এই অন্তস্থ কোণের মান আমাদের জানা, একটু সুষম বহুভুজের এই অন্তস্থ কোণের মান আমাদের জানা, ঠিক আছে। তো আমরা জানি যে অন্তস্থ কোণের মান কীভাবে বের করতে হয়। আমরা জানি যদি একটি বহুভুজ সুষম বহুভুজ হয়, সেক্ষেত্রে আমরা তার অন্তস্থ কোণের যোগফল নির্ণয়ের সূত্র কিন্তু এখানে শিখেছিলাম যে কীভাবে তার অন্তস্থ কোণের যোগফলগুলো বের করা যায়, এবং একটি কোণ কীভাবে বের করা যায় সেটা কিন্তু শিখেছিলাম যে একটি কোণ বের করতে হলে এই যে অন্তস্থ কোণের যোগফল আমরা নির্ণয় করলাম তাকে জাস্ট এন দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমরা অন্তস্থ কোণটি পেয়ে যাব। তো একটি সুষম বহুভুজের যদি আমরা অন্তস্থ কোণটি জানি তাহলে আমরা সরাসরি লিখতে পারবো যে তার ক্ষেত্রফল হবে এন এ স্কোয়ার 4 ডিভাইড বাই 4 ইন্টু 10 আলফা ভাগ 2। এই আলফাটা হচ্ছে অন্তস্থ কোণের পরিমাণ। আমরা কিন্তু খুব সহজেই সুষম বহুভুজের ক্ষেত্রে এই অন্তস্থ কোণের মানটি বের করতে পারবো, জাস্ট আমাদের এই বাহুর মানটি জানতে হবে। আবার দেখো আমরা এই সুষম বহুভুজটির ক্ষেত্রফলই আরেকভাবে করতে পারবো। যদি আমরা বহির্বৃত্তের ব্যাসার্ধ জানা থাকে আমাদের, একটি সুষম বহুভুজের যদি আমরা বহির্বৃত্তের ব্যাসার্ধটি আমাদের জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটি আমরা এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু এন এ ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এন এ ভাগ 2 হোল স্কোয়ার। আরটা হচ্ছে বহির্বিশ্বের ব্যাসার্ধ, এইটা হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য, ওকে, আর এনটা হচ্ছে নাম্বার অফ বাহু। দেন দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা এভাবেও নির্ণয় করতে পারি সরাসরি। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা সরাসরি লিখতে পারি কি 3/2 রুট 3 এ স্কোয়ার বা 3√3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা আমরা কীভাবে পারি দেখো। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 এ স্কোয়ার। দেখো সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা জানি এর ক্ষেত্রফল কত, √3/4 এ স্কোয়ার। কিন্তু দেখো যদি একটি ষড়ভুজ হয়, হ্যাঁ, যদি একটি সুষম ষড়ভুজ হয়, দেখো একটি সুষম ষড়ভুজ, এর ক্ষেত্রে আমাদের কতগুলো ত্রিভুজ গঠিত হচ্ছে দেখো তো। আমরা কিন্তু অনেকগুলো ত্রিভুজ গঠন করতে পারি এবং প্রত্যেকটি কিন্তু সুষম এবং প্রত্যেকটি কিন্তু সমবাহু ত্রিভুজ। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টাই কিন্তু আমার সমবাহু ত্রিভুজ। তো আমরা জানি যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, যেহেতু সুষম অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, এবং এই যে এগুলোর দৈর্ঘ্য সব এ, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে। তাহলে দেখো যদি প্রত্যেকটা দৈর্ঘ্য এ হয় তাহলে আমরা জানি যে এরা প্রত্যেকটা একটি সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 এ স্কোয়ার। তাহলে 6টি সমবাহু ত্রিভুজ এখানে আছে, তাহলে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে বলো তো, 6 ইন্টু √3/4 এ স্কোয়ার হবে না? তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে কি দেখো 3√3 এ স্কোয়ার ভাগ 2। এই জন্য আমরা লিখছি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 3√3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেহেতু সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমাদের 6টি সমবাহু ত্রিভুজ গঠিত হচ্ছে। ওকে, তো এদের আরও কিছু সূত্র আমাদের জানতে হবে, তো আমি এগুলো মুছে দিয়ে বাকি সূত্রগুলো লিখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো এখন আমরা আরও কিছু সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখব। দেখো আমরা একটু আগে দেখলাম যে একটি সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে কি, যা 6টা বাহু এবং 6টা বাহু সমান, সবগুলো ধরেছিলাম এ। সেক্ষেত্রে আমরা সূত্র দেখেছিলাম যে 3√3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। কীভাবে হয়েছিল? আমরা বলেছিলাম যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার, অর্থাৎ যদি আমরা এটাকে 6টি করি তাহলে 6টি গুণ করলে এটা হয়। কিন্তু এখন যদি এমন হয় যে তুমি বাহুগুলোর মান জানো না, এটি একটি সুষম ষড়ভুজ তুমি তা জানো, কিন্তু বাহুগুলোর মান জানো না, তুমি জানো যে এ একটি পরিবৃত্তের ব্যাসার্ধ তুমি জানো, সুষম ষড়ভুজকে কেন্দ্র করে একটি পরিবৃত্ত আছে, এই পরিবৃত্তের ব্যাসার্ধ তুমি জানো যে আর। তো এক্ষেত্রে তুমি ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবা? তো
তো এক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে 3√3r²/2। দেখো এখানে পড়েছিলাম 3√3a² 2, আর এখানে হবে 3√3r²/2। ওকে, এখন যদি এমন হয় যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করবা, তুমি এর বাহুর মান জানো না, পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ জানো না, তুমি জানো এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তুমি জানো এই সুষম ষড়ভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। সেক্ষেত্রে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করবা? সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে 2√3r²। সুষম ষড়ভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার জানা থাকে আর, তাহলে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা 2√3r²। এই গেল সুষম ষড়ভুজ সম্পর্কিত। এখন আমরা দেখব সুষম অষ্টভুজ এবং সুষম দ্বাদশভুজ। অষ্টভুজ মানে কি? যদি একটি বহুভুজের 8টি বাহু থাকে, 8টি বাহু থাকলে এটাকে আমরা বলতে পারি সুষম অষ্টভুজ। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে এটা একটা আর এটা একটা, যেটা হাতে আঁকাচ্ছি একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো দেখো 8টা বাহু যদি থাকে তাকে আমরা বলবো অষ্টভুজ। আর যদি সকল বাহুগুলো যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো সুষম অষ্টভুজ। ঠিক আছে? তো সুষম অষ্টভুজের যদি তুমি এই বাহুর মানটি জানো, সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সরাসরি লিখতে পারো 2 × 1 + √2 × a²। 2 × 1 + √2 × a²। কিন্তু যদি এমন হয় এই সুষম ষড়ভুজটি তুমি জানো এটা একটি ষড়ভুজ না অষ্টভুজ, এটি একটি সুষম অষ্টভুজ, কিন্তু তুমি যদি এর বাহুগুলোর মান না জানো, যদি তুমি এর বহির্বৃত্তের ব্যাসার্ধ জানো, সেক্ষেত্রে তোমার এই সুষম অষ্টভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে 2√2r²। 2√2r²। এই আরটি হলো এই সুষম অষ্টভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন যদি এমন হয় যে তোমাকে একটি সুষম দ্বাদশভুজ দেওয়া আছে। দ্বাদশভুজ মানে কি? যার 12টা বাহু। ঠিক আছে? 12টা বাহু। আচ্ছা, আমি আঁকালাম না, আঁকাতে একটু প্রবলেম হতে পারে। তো 8টা না, 12টা বাহু। যদি একটা বহুভুজের 12টা বাহু থাকে এবং প্রত্যেকটা বাহু সমান হয় এবং তুমি যদি ওই বাহুর মান জানো, সেক্ষেত্রে তুমি তার ক্ষেত্রফলের সূত্র লিখতে পারো 3 × 2 + √3a²। 3 × 2 + √3a²। আর তুমি যদি তার বাহুর মান না জানো, সুষম দ্বাদশভুজটির বাহুর মান না জানো, তুমি যদি তার বহির্বৃত্তের ব্যাসার্ধ জানো, তবে সরাসরি তুমি ওই সুষম দ্বাদশভুজটির ক্ষেত্রফল লিখতে পারো 3r²। এইগুলো সবগুলো আসলে প্রমাণ আছে, কিন্তু আসলে এত সংক্ষেপে সকল প্রমাণগুলো দেখানো পসিবল না, এবং তোমরা চেষ্টা করবা যতগুলো সম্ভব সূত্রগুলো মনে রাখতে। আমি যখন এই অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করব, আমি চেষ্টা করব তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ না করে কীভাবে করতে পারো সেভাবে সলভ করানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এতক্ষণ ধরে ষড়ভুজ সম্পর্কিত যে সকল সূত্রাবলী শিখলাম, এই সূত্রাবলীগুলো শুধু তোমাদের মানে ক্লাস পরীক্ষাতে লাগবে এমনটি নয়, বরং তোমরা যখন চাকরি পরীক্ষা দিতে যাবে তখনই কিন্তু এই সূত্রাবলী তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে তোমরা চেষ্টা করবে সূত্রাবলীগুলো একটু নখদর্পণে রাখার, যেন তোমরা খুব শর্টকাটে অবজেক্টিভগুলো সম্পূর্ণ করতে পারো। ওকে, তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এই অধ্যায়ের যে ম্যাথ প্রবলেমগুলো আছে এগুলো তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।